নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 9 জুন সারাদিন ধরে সড়ক পথে যাত্রা করে দীর্ঘ বিমান যাত্রা করে বাড়ি ফিরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাত্রার ধকল তো আছে, তারপর এই ধরনের হিউমিড ওয়েদার বা আর্দ্র ওয়েদার, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। ভালোভাবে কোথায় কি ডেভেলপমেন্ট হলো 9 তারিখে জানা চেষ্টাও করিনি, উচিত ছিল চেষ্টা করা। কাকভোরে ঘুম থেকে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে নজর এলো। যিনি হোয়াটসঅ্যাপ মেসেজটি করেছেন তিনি আমার অত্যন্ত সুহৃদ, খুবই ঘনিষ্ঠ এবং বিজেপি ইকোসিস্টেমের একজন গুরুত্বপূর্ণ অংশ। তিনি লিখেছেন, ব্রাদার, শুভেন্দুবাবুর মন্ত্রিসভায় মন্ত্রীদের দপ্তর হলো এই রকম। এমন একটি সূত্র থেকে আমি এই খবরটি পাই, আর ভেরিফিকেশন করার জন্য একে ওকে ফোন করিনি, 2-3 জন মন্ত্রীকেই ফোন করলাম। প্রথমে করি আমার দাদা তাপস রায়কে, ফোন সুইচ অফ ছিল। তাপস দাকে না পেয়ে করলাম বৌদিকে। বৌদি ফোনটা ধরে বললেন, ধরো, দাদার সাথে কথা বলো। ঘুম জোড়ানো কণ্ঠে তাপস দাকে বললাম, কনগ্রাচুলেশন। তাপস দা বললেন, আমি বললাম, তো আপনি শিল্প দপ্তরের দায়িত্বে? বলে, হ্যাঁ, সেরকমই শুনেছি, ফোন এসেছিল। তারপর আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আক্ষরিক অর্থে পণ্ডিত মানুষ, কলমচি এবং আমাদের পেশার আমার থেকে অনেকই অগ্রজ ডক্টর স্বপন দাশগুপ্তকে ফোন বেজে গেল। মিনিট 15 বাদে ডক্টর দাশগুপ্ত নিজেই আমাকে ফোন করলেন। অর্থমন্ত্রী হওয়ার জন্য তাকে কনগ্রাটস করলাম। ফোন করলাম শঙ্কর ঘোষকে। শঙ্কর তখন ট্রেনে ছিল, ওকে অভিনন্দন জানালাম। জগন্নাথের ফোনটা বেজে গেল। এই যে নতুন মন্ত্রিসভা, সেটা তো হয়েই গিয়েছে। মন্ত্রীদের যে দপ্তর বন্টন, এই দপ্তর বন্টনের মধ্যে কতগুলো বিষয় লুকিয়ে আছে। আমি সমস্ত কিছু মন্ত্রীদের দপ্তর নিয়ে বলে প্রতিবেদন ভারী করব না, কারণ আপনারা ইতিমধ্যে জেনে যাবেন যখন এই প্রতিবেদন দেখবেন। আমার আর এক প্রিয় মানুষ, যাকে আমি 25 বছর ধরে চিনি, অর্জুন সিং, বিতর্কিত হলেও দাবাং নেতা, মানুষটার মনটা খুব স্বচ্ছ, ভালো। ফোন করলাম, বললাম, অর্জুন দা, কনগ্রাচুলেশন, কোন দপ্তর পাচ্ছ? বলো, ফোন এসছিল পরিবহন এবং শ্রম, দুটো দপ্তরে অর্জুন দা সাফল্যের সঙ্গে কাজ করবেন বলে আমি মনে করি। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এই মন্ত্রিসভা কে কোন দায়িত্ব পাবে সেটা নিয়ে একটা সিদ্ধান্তহীনতা ছিল বা টানাপোড়েনও ছিল, মূলত দুটি দপ্তর নিয়ে। একটা হচ্ছে শিক্ষা এবং একটা হচ্ছে অর্থ। ডক্টর অশোক লাহিড়ী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, তাহলে চোখ কান বুঝে বলে দেওয়া যেত যে ডক্টর অশোক লাহিড়ী পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হচ্ছেন। কেন তিনি অর্থমন্ত্রী হবেন কি করে? ভোটেই তো দাঁড়ালেন না, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন, খুবই গর্বের কথা। তাহলে অর্থমন্ত্রকের দায়িত্বে কি ডক্টর সঞ্জীব সান্যাল আসবেন? এটা নিয়ে দীর্ঘদিন কানাঘুষো চলছিল। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় ওখানে একটা উপনির্বাচন হবে, কানাঘুষো শোনা যাচ্ছিল। এবং যেটা শোনা যাচ্ছিল সেটাকে একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, যে আলোচনা ছিল ডক্টর সঞ্জীব সান্যালকে নন্দীগ্রাম থেকে জিতিয়ে আনা, তার আগে তাকে অর্থমন্ত্রী হিসাবে শপথ নেওয়ানো। মন্ত্রী যে কেউ হতে পারেন, 6 মাসের মধ্যে তাকে জিতে আসতে হয়। কিন্তু শেষ পর্যন্ত না, ডক্টর স্বপন দাশগুপ্তর হাতেই অর্থমন্ত্রকের দায়িত্ব
দেয়া হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে অর্থনীতিবিদ ছাড়া কি অর্থ মন্ত্রক সামলানো যায়? কেন যাবে না? আমাদের বাম জমানায় দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন অর্থনীতিবিদ এবং অত্যন্ত খ্যাতনামা অর্থনীতির অধ্যাপক ডক্টর অসীম দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে তিনি ঘাটতি শূন্য বাজেট উপহার দিয়েছেন। তারপরে অসীম বাবুর পরে এলেন ফিকি সেক্রেটারি জেনারেল ডক্টর অমিত মিত্র, কিন্তু অমিত বাবুর কিছু করার স্বাধীনতা ছিল না। নির্মম মহিলার কথায় ডটেড লাইনে থেকে সাইন করতে হতো। তারপর 21 সালে ডক্টর মিত্র ভোটে দাঁড়াননি, কিন্তু অ্যাডভাইজার হিসেবে ছিলেন, তার কাছে ফাইল যেত। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থনীতির ছাত্রীও ছিলেন না, তিনি আইনের ছাত্রী ছিলেন। অতীতে যদি দেখেন, প্রণব দা দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, ইন্দিরা গান্ধীর আমলে ছিলেন, নরসিমা রাওয়ের আমলে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, মনমোহন সিং জমানায় অর্থমন্ত্রী, অর্থোডক্স অর্থমন্ত্রী ছিলেন। তার ওই সময় রেট্রোস্পেক্টিভ কর নিয়ে ভোদাফোনের সঙ্গে তুমুল বিবাদ হয়েছিল। ডক্টর স্বপন দাশগুপ্ত ইতিহাসের ছাত্র, গবেষক, পিএইচডি করেছেন, সাংবাদিক। দীর্ঘদিন ধরে হিন্দু ন্যাশনালিজমকে নিয়ে তিনি তাত্ত্বিক প্রবন্ধ লিখেছেন বহু জায়গায়। আমার মনে আছে 1992 সালে তখনও বাবরি মসজিদের পতন হয়নি, ডক্টর দাশগুপ্ত টেলিগ্রাফ পত্রিকায় একটা পোস্ট এডিট লিখেছিলেন। আমার বাবা প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বাসবলাল সরকার সেই লেখাটি পড়ে একটি পাল্টা লেখা দিয়েছিলেন টেলিগ্রাফ পত্রিকা, এবং সেটাকে খুব সুন্দরভাবে ছাপাও হয়েছিল। তখন আমি 1992 মানে হায়ার সেকেন্ডারি দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় রয়েছি। ওই সময় লেখাটি টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছিল। তারপর ডক্টর দাশগুপ্তর লেখা আমি নিয়মিত পড়েছি, তারপর যোগাযোগ হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে। আমি ওনাকে ভীষণ ভীষণ রকম সম্মান করি, সম্মান করার মতোই মানুষ। আমার মতে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ডক্টর দাশগুপ্ত খুব দায়িত্বের সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে তার উপর যে গুরু দায়িত্ব বর্তেছে সেটাকে তিনি পালন করবেন এবং সফল হবেন। 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় 71 না 81,000 টাকার ঋণ করার যে একটা ঊর্ধ্বসীমা আছে, তা প্রায় ভেঙে ফেলেছিল নির্মম মহিলার সরকার। ডক্টর দাশগুপ্তকে সবকিছু বুঝে নিয়ে, দেখে শুনে বরাদ্দ করতে হবে। সামনেই বাজেট, আশা করি ডক্টর দাশগুপ্ত তার মেইডেন বাজেটটা বিধানসভায় পেশ করবেন, এবং তার আগে তাকে বাজেট প্রস্তুতির জন্য ব্যস্ত থাকতেই হবে। ভালো চয়েস। দেখুন, ভেটারেন ওয়ার হর্স, 6 বারের বিধায়ক তাপস রায়, তাপস বাবুকে নির্মম মহিলা সম্মান দেননি, অসম্মান করেছেন, পিছনের সারিতে রেখে দিয়েছিলেন। কেন রেখে দিয়েছিলেন সেটা তিনিই জানেন। তাপসদার মনে এই নিয়ে প্রভূত ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ ছিল। একসময় তো রাজনীতি ছেড়ে দেবেনই ভেবেছিলেন। তারপর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন, জিতলেন, 6 বারের বিধায়ক। যোগ্য লোকের হাতে শিল্প মন্ত্রকের দায়িত্বটা এসেছে, যোগ্য লোকের হাতে। তার সঙ্গে WBIDCর চেয়ারম্যান যদি শ্রমিক ভট্টাচার্য হন, তাহলে শিল্পমন্ত্রী এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে শ্রমিক ভট্টাচার্য ভালো কাজ করবেন। বাংলায় তো বিনিয়োগ আনতে হবে। এই যে আরবান ল্যান্ড সেলিং অ্যাক্ট তুলে দেওয়া, ইনসেন্টিভটাকে ফিরিয়ে আনা। শুভেন্দুবাবু বলেছেন দাদন পাত্রবারে 1700 একর জমিতে গভীর সমুদ্র বন্দর হবে। তবে গভীর সমুদ্র বন্দর
সফলভাবে করতে গেলে আরো অন্তত ৩-৪ গুণ জমির প্রয়োজন হয়। সেই জমি হয়তো রাজ্য সরকারকে অধিগ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গে বহু লপ্তে বিভক্ত জমি, কোনো শিল্প সংস্থার পক্ষে সরাসরি জমির মালিকদের সঙ্গে কথা বলে জমি কেনা সম্ভব নয়। এই কাজে উদ্যোগী হতে হবে সরকারকে। সেমিকন্ডাক্টর নীতি চালু করতে হবে, ডেটা সেন্টার পলিসি চালু করতে হবে। আপিল টাস্ক তাপসবাবুর সামনে। বাংলার তরুণ প্রজন্ম মুখ চেয়ে আছে শিল্প মন্ত্রকের দিকে। আমি একটা কথা আমার নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলি। কলকাতা শহরটা বৃদ্ধাবাস, আমি যেখানে থাকি সেখানে প্রবীণ মানুষের সংখ্যা বেশি। আর আমাদের পাড়ার পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত। তা যখন পুজো আসে বা মহালয়ার আগে থেকে দেখি কাকু কাকিমা জেঠু জেঠিমাদের চোখে কোনটা চিকচিক করছে আনন্দে। কারোর ছেলে মেয়ে নাতি নাতনি সব আসবে। যেই নবমীর সন্ধে হলো বা অষ্টমীর সন্ধি পুজো শেষ হলো, সবার চোখ মুখগুলো কিরকম যেন ম্লান হয়ে যায়। কারণ এই পুত্র কন্যা জামাই নাতি নাতনি আবার যে যার জায়গায় ফিরে যাবেন। সম্বৎসরের এই 10-12 দিনের এই আনন্দ, সেই আনন্দের মুহূর্তটা শেষ হচ্ছে, আবার একঘেয়ে জীবন, খারাপ লাগে। এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। আমাদের ট্যালেন্টের অভাব নেই, দরকার সুস্পষ্ট শিল্পনীতি। ইন্ডাস্ট্রিকে টানতে গেলে যা যা করার সেটা করতে হবে, যা যা পরিবর্তন দরকার সেটা করতে হবে, এবং কেন্দ্রের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। নির্মম মহিলা তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতেন, কলতলার ঝগড়া, সেই জন্য ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। তাপসবাবু পারবেন। কদিন আগে বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কুণাল সরকার আমাকে একটা ফোন করেছিলেন। আমি তখন কলকাতার বাইরে। ডক্টর সরকার বললেন যে এটা ভালো খবর আছে। আমি বললাম কি ডক্টর সরকার? তা উনি বললেন তুমি নিশ্চয়ই মোহনদাস পাইয়ের নাম শুনেছ। বললাম হ্যাঁ, কেন শুনবো না। ইনফোসিসের প্রাক্তন কর্ণধার, যদি এখন ইনফোসিস থেকে তিনি বেরিয়ে গেছেন, ভারতবর্ষের সব থেকে বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাটি তিনি পরিচালনা করেন এবং মানিপাল গ্রুপ অফ হসপিটালস এর অংশীদারিত্ব আছে। তো ডক্টর কুণাল সরকার বললেন যে মিস্টার পাই আসছেন, উনি শুভেন্দুবাবুর সঙ্গে একটু দেখা করতে চান। তাই বললাম ঠিক আছে, আমি যেখানে জানাবার সেখানে জানিয়ে দিলাম। তারপর আবার আমি ডক্টর সরকারকে ফোন করেছিলাম ঠিক তার পরের দিন। তিনি বললেন খুব সদর্থক ভাবেই কথাবার্তা এগোচ্ছে, সময়ও পাওয়া যাবে। অর্থাৎ এই যে ইন্টারেস্টটা, মোহনদাস পাই ইন্টারেস্ট দেখাচ্ছেন। কারণ আদানি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গেলেন, গভীর সমুদ্র বন্দরের কথা মুখ্যমন্ত্রী বললেন। শ্রমিকবাবু বিভিন্ন চেম্বার অফ কমার্সের সবাই গিয়ে জমি নীতির পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন, ল্যান্ড সিলিং উঠিয়ে দেওয়ার কথা বলছেন। 100 দিনের পর একটা নতুন শিল্পনীতি পশ্চিমবঙ্গ সরকার সামনে আনবে। খুবই উৎসাহব্যঞ্জক। আসলে একটা টানাপোড়েন চলছিল মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে। যেটা কি আরএসএস শিক্ষা মন্ত্রকে তাদের মনোনীত একজনকে দায়িত্ব দিতে চান। জগন্নাথ এক্ষেত্রে বেস্ট চয়েস। জগন্নাথ খুব ভালো সাংবাদিক, একসময় আমার সহকর্মী, ও দীর্ঘদিন পারিবারিক সূত্রে সঙ্গ ঘনিষ্ঠ। তাই জগন্নাথ শিক্ষা মন্ত্রকের দায়িত্বে আসায় ভালোই হবে। কারণ ব্যর্থ বসু আর দুগ্গি পার্থ 15 বছর ধরে শিক্ষাটাকে লাটে তুলেছেন। তো আগে ময়লা জঞ্জাল সাফ করতেই জগন্নাথের সময় লেগে যাবে 6 থেকে 7 মাস, ময়লা সাফ করতে। তারপরে আস্তে আস্তে ও করবে। ফালাকাটার বিনয় বর্মন, এটা খুব ভালো হয়েছে স্কুল শিক্ষাটাকে আলাদা করে দেওয়া।
উত্তরবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পাচ্ছেন সবাই। ডক্টর শারদদাস মুখোপাধ্যায় অঙ্কোলজিস্ট, তিনি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন, এবং সম্ভবত ইন্দ্রনীল খান আয়ুষের দায়িত্ব পাচ্ছেন। কুলটে থেকে নির্বাচিত দুবারের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার পূর্ত মন্ত্রকের দায়িত্ব পাবেন আশা করি। দেখুন, শঙ্কর ঘোষ পর্যটন মন্ত্রী হয়েছেন। শঙ্কর ঘোষের অনুগামীদের একটু মন খারাপ, তারা চেয়েছিলেন যে শঙ্কর আরো একটু কি বলবো আর কি হাইলাইটেড হয় এমন দপ্তরে আসুক। আমি তাদের একজনকে বললাম যে ট্যুরিজম হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করার একটা ক্ষেত্র, এবং শঙ্করের মতো শান্ত, ভদ্র, সৎ এবং উচ্চশিক্ষিত মানুষ ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে, এবং পর্যটন ক্ষেত্রের যে বিপুল পোটেনশিয়াল এখনো অবধি আমরা সেটাকে আনলক করিনি, ও সেটাকে আনলক করবে, এক্সপ্লোর করবে। কর্মসংস্থান তো পর্যটনে হবে। তাই শঙ্কর ঘোষের অনুগামীদের মন খারাপ করার কোনো কারণ নেই। পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর এবং সরাসরি রাজ্যের উন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তাহলে মন্ত্রিসভা গঠন হতে সময় লেগেছে, দপ্তর বন্টন হতেও সময় লেগেছে। এর পিছনে ছিল কিছুটা সিদ্ধান্তহীনতা, কিছুটা টানাপোড়েন, বিশেষ করে শিক্ষাকে নিয়ে, অর্থমন্ত্রককে নিয়ে। যাক, শেষ পর্যন্ত সেই অচল অবস্থা কেটেছে। দেখুন, 9 জুন নির্মম মহিলার বাড়িতে এবং ক্যামাক স্ট্রিটে ফেরেববাজের অফিসে সিআইডির দল গিয়েছিল। অনেকে বলছেন নির্মম মহিলা যখন দিল্লিতে, আসলে এটা প্রতিহিংসার রাজনীতি। হাসি পায়। প্রতিহিংসার রাজনীতি নির্মম মহিলার থেকে আর বেশি কে করেছেন? কটা উদাহরণ দেব বলুন? একটা উদাহরণ দেব না, আপনাদের সামনে সমস্ত উদাহরণ আছে। আমার সুধী দর্শকরা জানেন নির্মম মহিলার প্রতিহিংসার রাজনীতি কি পর্যায়ে ছিল। শুধু সামান্য একটা ঘটনা বলি, একে বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 2021 সালের 14 জুলাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতাদি। হেরেছেন নন্দীগ্রামে। হারের জ্বালা মেটেনি, ক্ষত শুকোয়নি। শান্তিকুঞ্জ মানে শুভেন্দুবাবুদের বাড়ি কাঁথিতে 7 সকালে সিআইডির হানা। 17 জুলাই একই ঘটনার পুনরাবৃত্তি। কারণ কি? শুভেন্দুবাবুর এক দেহরক্ষী 2018 13 অক্টোবর শুভেন্দুবাবু বাড়ির সামনে যে পুলিশ ব্যারাক, সেখানে তার মাথায় গুলি লেগে তিনি মারা যান। আত্মহত্যাই হয়েছিল। সেই ঘটনার কে ধরে 2021 14 জুলাই শান্তিকুঞ্জে শুভেন্দুবাবু বাড়িতে সিআইডি, 17 জুলাই আবার, এবং কি শুভেন্দুবাবুর ছোট ভাই যিনি এখন কাঁথির সাংসদ, তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধেও ট্রিপল চুরির অভিযোগ তুলে সিআইডি গিয়েছিল। তারপরে তারা তো আদালতে যান, রক্ষা কবচ নেন। এই ঘটনাগুলো আপনারা জানেন। একে বলে ইতিহাসের পুনরাবৃত্তি। 5 বছর আগে নির্মম মহিলার সিআইডি যেভাবে শান্তিকুঞ্জে হানা দিয়েছিলেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. 9 জুন 2026 কালীঘাটে যেটা ঘটলো, ক্যামাক স্ট্রিটে যেটা ঘটলো, এটাকে ইতিহাসের পুনরাবৃত্তি বলবো। সইজাল কাণ্ডের জন্যই তো গিয়েছিল। কারণ একটা দল চুরি ডাকাতি করতে 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 এমন অভ্যাসে পরিণত করে ফেলে যে চুরি না করলে, ডাকাতি না করলে এদের ডানার মুখে ওঠে না। এখন ক্ষমতা নেই, পুলিশ নেই, কিন্তু চুরি করার অভ্যাসটা তো রাখতে হবে। তাই সইজাল করি, বিধায়কদের সইজাল করি। ফেরেববাজির চরম নিদর্শন। তাই বেশ করেছে সিআইডি গেছে।
এত গেল রব তোলার কি আছে? প্রতিহিংসার রাজনীতির তত্ত্ব কে আমদানি করেছে এখানে? বুকে হাত দিয়ে বলুন না তৃণমূলের সমর্থকরা। নির্মম মহিলা, উনি ভয়ঙ্কর রকম প্রতিহিংসা পরায়ণ এবং খুব মিন মাইন্ডেড। ক্ষমতায় এসেই ভাইপোকে অবাধ ছাড়পত্র নে, লুটে নে 10 পুরুষের সম্পত্তি বাগিয়ে নে। যখন একটা ক্লাস 12 উত্তীর্ণ ফেরেববাজ বাজার থেকে দেদারে টাকা তুলছে, হরিশ মুখার্জি স্ট্রিটে প্রাসাদ বানিয়েছে, এসকালেটর বানিয়েছে, তখন নির্মম মহিলা তার ভাইপোকে একবারও বলেছেন, হ্যাঁ রে বাবু তুই কি কাজ করিস, কি ব্যবসা করিস, কত টাকা তোর লাভ হয় যার ফলে তুই এই প্রাসাদটা বানাতে পারলি? একবারও বলেছেন নির্মম মহিলা ভাইপোকে, এয়ার অ্যাপারেন্টকে? রাজনীতিতে থাকতে গেলে মাটিতে পা রাখতে হয়, সহজ সরল জীবন যাপন করতে হয়। রাজনীতিবিদদের জীবন খোলা খাতার মতো। আর এই ফেরেববাসটাকে দেখুন, কালীঘাটের কাকু কি বলেছিল, আমার সাহেব ফোন ধরেন না, কারোর সঙ্গে দেখা করেন না, ওনাকে কেউ ছুতে পারবে না। উনি আবার রাজনৈতিক নেতা, এয়ার অ্যাপারেন্ট, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জি লাভার বুক পকেট। এরা হচ্ছে রাজনীতিবিদ, কোনো যোগাযোগ নেই মানুষের সঙ্গে। আইপ্যাককে এনে প্যারালাল প্রশাসন চালিয়েছে আর লুটপাট করেছে। একবারও বলেছেন নির্মম মহিলা, হ্যাঁ রে বাবু কি করে বানালি, করিস না, বিপদে পড়বি? বলেননি। বলেছেন লোট 10 পুরুষের টাকা কামিয়ে নে। বেশ করেছে সিআইডি গেছে, ঘাড় ধরে ওই ফেরেববাসটাকে এবার জেলে ঢোকাতে হবে। কয়লার টাকা খায়, বালি পাচারের টাকা খায়, গরু পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, মাটি খায়, সব খায়, সব মদের কমিশন খায়, সেটাও একটা দুর্নীতি। ওয়েস্ট বেঙ্গল বিভারেজ কর্পোরেশন, স্টেটসম্যানে বিরাট প্রতিবেদন বেরিয়েছে। ঘাড় ধরে এটাকে ঢোকাতে হবে জেলে। বাংলার মানুষের একটাই প্রার্থনা, বাংলার রাজনীতি এবং সমাজকে এতটা কলুষিত করেছে এই ফেরেববাজ, এর কোনো ক্ষমা নেই। আর কল্যাণ আছে কল্যাণী, এয়ারপোর্টে নেমে বিচিত্র সব অঙ্গভঙ্গি করে শিশির বাবু, শুভেন্দু বাবুর নামে অশ্রাব্য কুশ্রাব্য কথা বলছে। প্রকৃতস্থ ছিল কিনা আমি জানি না, ও কখন প্রকৃতস্থ থাকে কখন অপ্রকৃতস্থ থাকে বলতে পারবো না। ফটর কথা। এতদিন ধরে ওকালতি করছে, এখনো শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারে না। ইংরেজি না জানাটাকে আমি কোনো অন্যায় মনে করি না, কিন্তু যখন আপনার পেশার সঙ্গে ইংরেজি ভাষার একটা যোগ আছে তখন ইংরেজিটা তো শুদ্ধ বলবেন। এতদিন ধরে প্র্যাকটিস করছেন, সবটাই নাটকবাজির জায়গা। বিরাট হনো বাংলার মানুষ কিন্তু প্রতিবাদ করেছে এয়ারপোর্টে ওই সাংসদের উদ্ভট আচরণের বিরুদ্ধে। সেই ছবি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে
NCHMCT পর্যটন দপ্তর ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA ফ্যাশন ডিজাইন এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।